প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের ক্লাসের টাইটেল অর্থনীতি প্রথম পত্রের শ্রমবাজার। তো আমরা গত দুইটা যে ক্লাস করেছিলাম তোমরা আশা করি দেখে এসেছো। সেটা ছিল, প্রথমে ছিল আমাদের পুরো চ্যাপ্টার সম্পর্কে সম্যক ধারণা, আর দ্বিতীয় ক্লাস আমরা যেটা করেছিলাম সেটা হলো আমাদের যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা সাতটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো যারা এই ক্লাস দুটো দেখেছি তারা আবার দেখে আসবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে চলে যাচ্ছি আমাদের প্রথম সৃজনশীল প্রশ্নে। আমরা দুইটা সৃজনশীল প্রশ্নের উত্তর করার চেষ্টা করব আজকে। দেখো, প্রথমে প্রশ্নটিতে আমাদের যে উদ্দীপক যেটা রয়েছে সেটা হচ্ছে রমিজ ও বশির। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো। দেখো, রমিজ ও বশির একটি বৃহৎ নৌযানের শ্রমিক। রমিজ ইঞ্জিন রুমের দক্ষ শ্রমিক। উচ্চ শব্দ ও উচ্চ চাপের মধ্যে তার কাজ করতে হয়, ঠিক আছে? তার মাসিক মজুরি 20,000 টাকা। খেয়াল করো, তার বার্ষিক মজুরি কত? 20,000 টাকা। এছাড়া তার খাবার, পোশাক ও তার পরিবারের বাসস্থান ও নৌযান কর্তৃপক্ষের নিকট থেকে পেয়ে থাকে। মানে তার যে আরো খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, এগুলা তার থেকে পেয়ে থাকে, এই যে নৌ কর্তৃপক্ষের কাছ থেকে পেয়ে থাকে। কিন্তু তার কাজের ধরনের কারণে একদিকে যেমন স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি, অপরদিকে ছুটি একেবারেই কম। অথচ বশির নৌযানের খাবার ঘরের দৈনিক ভিত্তিক একজন অস্থায়ী কর্মচারী হয়। কাজের দিনগুলোতে দৈনিক 200 টাকা মজুরি ও নিজের খাবার পেয়ে থাকে, ঠিক আছে? ওকে, এই হলো উদ্দীপকটা, আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে ক নাম্বার, শ্রমের চাহিদা কাকে বলে? শ্রমের চাহিদা কাকে বলে? ওকে, শ্রমের চাহিদা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরি দিতে উৎপাদনকারী বা নিয়োগকর্তা যে পরিমাণ শ্রম নিয়োগ দিতে চায় তাকে শ্রমের চাহিদা বলে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? অর্থাৎ শ্রমের চাহিদা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট মজুরিতে, ঠিক আছে, উৎপাদনকারী বা নিয়োগকর্তা যে শ্রম নিয়োগ দেয়, উৎপাদনকারী বা নিয়োগকর্তা যে পরিমাণ শ্রম নিয়োগ দিতে চায়, ঠিক আছে, যে পরিমাণ শ্রম নিয়োগ দিতে চায়, যে পরিমাণ শ্রম নিয়োগ দিতে প্রস্তুত থাকে, যে পরিমাণ শ্রম নিয়োগ দিতে রাজি থাকে, একই কথা, ঠিক আছে? যে পরিমাণ শ্রম নিয়োগ দিতে চায় তাকে শ্রমের চাহিদা বলে। আজকে তোমাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে, একটু আসছে আমাদের কুয়াশার কারণে। বাইরের আবহাওয়া খুব, কি বলে, কুয়াশায় একদম অন্ধকারের মতো হয়ে আছে। যাই হোক, এটা হচ্ছে শ্রমের চাহিদা। আচ্ছা, এরপরে আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে দাম স্তর থেকে আর্থিক মজুরি বাড়লে প্রকৃত মজুরিও বৃদ্ধি পায়, ব্যাখ্যা করো। আমরা এর আগেও ব্যাখ্যা করেছিলাম, মনে আছে তোমাদের? আমরা আবার ব্যাখ্যা করতেছি বিষয়টা। অর্থাৎ দাম স্তর থেকে আর্থিক মজুরি বাড়লে, দাম স্তর থেকে আর্থিক মজুরি বাড়লে, অর্থাৎ দাম স্তর যদি স্থির থাকে, দাম স্তর, দাম যা থাকবে তাই একটা পণ্যের, এই দাম স্তর স্থির থাকবে থেকে আর্থিক মজুরি বাড়বে, অর্থাৎ তার বেতন বৃদ্ধি পাবে। এই বেতন বৃদ্ধি পেলে, আর্থিক মজুরি বৃদ্ধি পেলে তার প্রকৃত মজুরি বৃদ্ধি পায়, ব্যাখ্যা করো। আচ্ছা, দেখো, দাম স্তর যদি স্থির থাকে, দাম স্তর স্থির থেকে আর্থিক মজুরি বাড়লে কি হয়? ক্রয় ক্ষমতা বৃদ্ধির দ্বারা জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, ফলে প্রকৃত মজুরিও বৃদ্ধি পায়। সাধারণত প্রকৃত মজুরি হলো আর্থিক মজুরি, ক্রয় ক্ষমতা ও কর্মস্থল হতে প্রাপ্ত অন্যান্য যে সকল সুযোগ সুবিধা পায় সেগুলোর সমষ্টি। এখন দাম স্তর স্থির থেকে যদি আর্থিক মজুরি বৃদ্ধি পায় তাহলে শ্রমিকের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, তাই না? সে আগে দাম স্তর ঠিক আছে, যে পরিমাণ দ্রব্য কিনতে পারতো ওটার দাম ঠিক আছে, তাহলে যদি তার আর্থিক মজুরি বৃদ্ধি পায় তাহলে সে আর্থিক মজুরি যে আর্থিক মজুরিটা বৃদ্ধি বাড়তেছে, তার ওই বাড়তি টাকা দিয়ে আরো সে বেশি পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারবে, ফলে তার ক্রয় ক্ষমতা বেড়ে গেল, তাই না? ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেল, ফলে পূর্বের চেয়ে সে বেশি পরিমাণ ভোগ করতে পারে, তার জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। কাজেই বলা যায় দাম স্থির থেকে আর্থিক মজুরি বাড়লে প্রকৃত মজুরিও বৃদ্ধি পায়। ওকে, আমাদের কোথায় গেল? হ্যাঁ, গ নাম্বার হচ্ছে উদ্দীপকে উল্লিখিত রমিজের প্রকৃত মজুরির ক্ষেত্রগুলো চিহ্নিত করো। রমিজ ও বশির, আমরা এই যে রমিজের যে প্রকৃত মজুরির ক্ষেত্রগুলা উদ্দীপকে যেসব উল্লেখ করা হয়েছে, তার আর্থিক মজুরি কত ছিল? আর্থিক মজুরি ছিল 20,000 টাকা, তাই না? সাথে আরো কি ছিল? খাবার ছিল, পোশাক ছিল, তার পরিবারের বাসস্থান ছিল,
ঠিক আছে, এইসব। তাহলে দেখো আমরা যে আমাদের যে উদ্দীপকটা রয়েছে, উদ্দীপকের ভিতরে দেখা যায় যে প্রকৃত শ্রমিক তার আর্থিক মজুরি দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা ক্রয় করতে পারে। নর্মালি কি হয়, শ্রমিক তারা আর্থিক মজুরি দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা ক্রয় করতে পারে এবং চাকরি স্থল হতে প্রাপ্ত যে সব আনুষঙ্গিক সুযোগ সুবিধা লাভ করে, এই দুইটার সমষ্টি হলো প্রকৃত মজুরি, তাই না? কাজেই এই উদ্দীপকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই কি, রমিজ একটি বৃহৎ নৌযানের শ্রমিক, তার মাসিক মজুরি 20,000 টাকা এবং খাবার পোশাক ও তার পরিবারের বাসস্থান নৌযান কর্তৃপক্ষ থেকে পায়। তাই রমিজের আর্থিক মজুরি 20,000 টাকার ক্রয় ক্ষমতা ও নৌযান কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত অন্যান্য সুযোগ সুবিধা তথা খাবার পোশাক ও তার পরিবারের জন্য বাসস্থান সুবিধার সমষ্টি হলো রমিজের প্রকৃত মজুরি, অর্থাৎ দাম স্তর পি। এবং প্রকৃত মজুরি হলো আমরা প্রকৃত মজুরিকে ডব্লিউআর দ্বারা নির্দেশ করা হয়। তাহলে প্রকৃত মজুরি কত হবে, ডব্লিউআর ইকুয়াল টু কত হবে, 20,000 ভাগ হবে দাম স্তর, যে দাম স্তর যেটা আছে, দাম স্তরকে আমরা পি দ্বারা নির্দেশ করি, 20,000 কে ভাগ দিতে হবে পি দিয়ে। তাহলে আর প্লাস সি কোনটা, প্লাস হবে সি, অর্থাৎ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা। ঠিক আছে, অর্থাৎ 20,000 আর্থিক মজুরির সঙ্গে আরো যে অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া গেলে এগুলো সমষ্টি দিয়ে সমষ্টি অর্থাৎ 20,000 যে সুযোগ সুবিধা রয়েছে, 20,000 যে আর্থিক মজুরি রয়েছে, এটাকে ভাগ দিতে হবে কত দিয়ে, দাম স্তর দিয়ে, তাই না, পি দিয়ে। ভাগ দেওয়ার পরে যেটা থাকবে এটার সঙ্গে আনুষঙ্গিক আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা এগুলোকে যোগ করে দিতে হবে, তাহলে আমাদের প্রকৃত মজুরি পাওয়া যাবে। ক্লিয়ার? ওকে, ঘ নাম্বার হচ্ছে রমিজ ও বশিরের আর্থিক এবং প্রকৃত মজুরির একটি তুলনামূলক বিশ্লেষণ করো। ওকে, চলো আমরা তুলনামূলক বিশ্লেষণ করি। সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক কি হয়, কি পায়, তার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে যে অর্থ পায় তাকে আর্থিক মজুরি বলে। আর এই আর্থিক মজুরিকে দাম দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল এবং কর্মস্থল হতে প্রাপ্ত অন্যান্য সুযোগ সুবিধা যোগ করে প্রকৃত মজুরি বের করা হয়, সেটা হলো প্রকৃত মজুরি, তাই না? কাজে উদ্দীপকে লক্ষ্য করা যায় রমিজের আর্থিক মজুরি 20,000 টাকা এবং প্রকৃত মজুরি হলো 20,000 টাকার সাথে ক্রয় ক্ষমতার খাবার পোশাক ইত্যাদি, তাই না? আচ্ছা, পরিবারের যে সকল আর্থিক বাসস্থানের সুযোগ সুবিধা এগুলোর সমষ্টি হলো প্রকৃত মজুরি। অন্যদিকে বশির দৈনিক 200 টাকা করে প্রতি মাসে কত পায়, তাহলে 200 গুণন 30, অর্থাৎ সে 6,000 টাকা পাচ্ছে আর্থিক মজুরি। আর তার প্রকৃত মজুরি হলো কত, 6,000 টাকার 6,000 টাকার আর্থিক মজুরির সঙ্গে আর যে খাবারের সুযোগ পাইতেছে সেটার সমষ্টি হলো প্রকৃত মজুরি। ঠিক আছে, অর্থাৎ রমিজের আর্থিক মজুরি 20,000 টাকা, যেখানে বশিরের আর্থিক মজুরি 6,000 টাকা। আবার বশির অপেক্ষা রমিজ নৌযান কর্তৃপক্ষ থেকে বেশি সুবিধা পেয়ে থাকে। তাছাড়া যে সকল কাজে অধিক দক্ষতার প্রয়োজন ও ঝুঁকি বেশি থাকে সে সকল কাজে আর্থিক ও প্রকৃত মজুরি বেশি হয়। তাই উপরে আলোচনা থেকে বোঝা যায়, আমরা যে আলোচনাগুলো করলাম এটার থেকে বোঝা গেল কি, বশির অপেক্ষা রমিজ বেশি দক্ষ হয় এবং কর্মক্ষেত্রে বেশি ঝুঁকি থাকায় রমিজের আর্থিক ও প্রকৃত মজুরি দুইটাই বেশি, তাই না? তাহলে রমিজের আর্থিক এবং প্রকৃত মজুরি দুইটাই বেশি বশিরের চাইতে, যেহেতু তার কাজের দক্ষতা এবং ঝুঁকি দুইটাই বেশি হয়। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি আমাদের 2 নাম্বার সৃজনশীল প্রশ্নে। আমরা এখন 2 নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। তো দেখো এখানে একটা উদ্দীপক যেটা দেওয়া রয়েছে, সূচি দেওয়া রয়েছে, সারণী দেওয়া রয়েছে। এখানে দেওয়া আছে মজুরি 10 টাকা, 10 টাকা মজুরিতে শ্রমের চাহিদা 15 একক, যোগান হচ্ছে 5 একক। আমরা শ্রমের চাহিদা এবং যোগানকে সাধারণত একক দ্বারা নির্দেশ করে থাকি, তাই না? আমরা এরকম জানি চাহিদা যোগান, এগুলো আমরা পড়ে এসেছি। এবং মজুরি যখন 20 টাকা হয়ে যায় তখন শ্রমের চাহিদা কমে যায়, 10 একক হয়ে যায়। আর শ্রমের যোগান তখন বেড়ে যায় 10 একক। আর মজুরি যখন আরো বেড়ে যায় 30 টাকা, তখন শ্রমের চাহিদা হয়ে যায় কমে 5 একক হয়ে যায়, শ্রমের যোগান বেড়ে হয় 15 একক। আচ্ছা, এখন আমরা ক নাম্বার প্রকৃত মজুরি কি, আমরা এরকম কথা বলেছি। প্রকৃত মজুরি কি আমাদের মনে আছে? প্রকৃত মজুরি কি মনে আছে? অর্থাৎ প্রকৃত মজুরি হচ্ছে শ্রমিক তার আর্থিক মজুরি দিয়ে যে দ্রব্য সামগ্রী ও সেবা ক্রয় করে এবং চাকরি স্থল হতে যে আনুষঙ্গিক সুবিধা লাভ করে, এদের সমষ্টি হলো প্রকৃত মজুরি। ক্লিয়ার? অর্থাৎ শ্রমিক তার আর্থিক মজুরি দিয়ে যে সকল দ্রব্য সামগ্রী ও সেবা ক্রয় করে এবং চাকরি স্থল হতে যে আনুষঙ্গিক সুযোগ সুবিধা লাভ করে সেটা হচ্ছে প্রকৃত মজুরি। ক্লিয়ার? আচ্ছা, খ নাম্বার একই পেশায় মজুরি বিভিন্ন হয় কেন? গুড। আচ্ছা, একই পেশার ভিতরে মজুরি বিভিন্ন হয়, তাই না? তোমরা দেখবে যে একটা যে কোনো একটা গার্মেন্টস সেক্টর, যে কোনো একটা কলকারখানায়, মানে কি বলে, এই পেশাটা কিন্তু একই ধরনের হলেও কিন্তু মজুরি বিভিন্ন হয়। কেন হয়? এটার মেন কারণ হলো শ্রমের দক্ষতা।
স্বাভাবিকভাবেই আমরা যে সকল স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে সকল শ্রমিকের দক্ষতা বেশি তাদের মজুরি বেশি হয়, কারণ দক্ষ শ্রমিক গুণগত মান সম্পন্ন হয়, গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনে বেশি অবদান রাখে, যা মালিক পক্ষের মুনাফা বৃদ্ধিতে সাহায্য করে। আবার যে সকল প্রতিষ্ঠান বা কোম্পানি অধিক সুযোগ সুবিধা প্রদান করে সেই সকল প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা প্রকৃত মজুরি বেশি পেয়ে থাকে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? একই প্রতিষ্ঠানে এই যে শ্রমের দক্ষতার কারণে একই প্রতিষ্ঠানে একই এর কারণে, হ্যাঁ, তাহলে একই 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 পেশায় শ্রমের দক্ষতার কারণে মজুরি বিভিন্ন হয়ে থাকে। ক্লিয়ার? ওকে, গ নাম্বার হচ্ছে আমাদের উদ্দীপকের সারণী থেকে শ্রম বাজারের ভারসাম্য মজুরি রেখাচিত্রের মাধ্যমে দেখা। অর্থাৎ দেখো, এই যে উদ্দীপকের সারণী থেকে শ্রম বাজারের ভারসাম্য মজুরি রেখাচিত্রের মাধ্যমে দেখাতে হবে। ওকে, তাহলে আচ্ছা, আমরা প্রথমে একটা এই যে চিত্রটা ভারসাম্য মজুরি, এই চিত্রটার দিকে তোমরা খেয়াল করো। আচ্ছা দেখো, আচ্ছা উদ্দীপকের যে তথ্যটা রয়েছে, তথ্যের আলোকে আমরা মজুরি হলো 20 একক, তাই না? প্রথমে মজুরি হলো 20 একক, যা রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। অর্থাৎ যে মজুরির শ্রমের চাহিদা দেখো ডিএল দ্বারা নির্দেশ করা হয়েছে, আর শ্রমের যোগান এসএল, অর্থাৎ শ্রমের চাহিদা, ডিমান্ড অফ লেবার, শ্রমের চাহিদা, অর্থাৎ সাপ্লাই অফ লেবার, শ্রমের যোগান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা, যেখানে এই যে ডিএল এবং এসএল একে অপরকে পরস্পরকে সেট করে, সেটা হলো ই বিন্দু, ইকুইলিব্রিয়াম, যেটা এখানে ভারসাম্য মজুরি স্থাপন হয়, তাই না? ওকে, দেখো আমাদের এখানে যে চিত্রে দেখা যাচ্ছে কি, ভূমিঅক্ষে শ্রমের চাহিদা ও যোগান এবং লম্বক্ষে মজুরি পরিমাণ নির্দেশ করা হয়েছে। শ্রমের চাহিদা ও যোগান দেখা হলো যথাক্রমে ডিএল উপরে ডিএল যেটা ডিএল এর উপরে একটু মার্কিং করা রয়েছে, ঠিক আছে, আর এসএল এটা হলো শ্রমের যোগান রেখা। প্রদত্ত যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যের এলাকায় যদি আমরা চিত্র অঙ্কন করি, তাহলে হয় যে 10 একক হলে, যখন মজুরি 10 একক হয়, তখন শ্রমের চাহিদা হয় কত? আচ্ছা, মজুরি দেখো, যখন মজুরি 10 একক হলে শ্রমের চাহিদা অপেক্ষা শ্রমের যোগান কম হয়, ভারসাম্য অর্জিত হয় না, তাই না? দেখো মজুরি যখন লম্ব অক্ষে দেখো, মজুরি যখন 10 একক, তখন কি দেখতে পাচ্ছ? তখন দেখা যায় যে শ্রমের চাহিদা অপেক্ষা শ্রমের যোগান কম, তাই না? এর কারণে এখন কোনো ভারসাম্য অর্জিত হচ্ছে না, তথা অর্থনীতিতে শ্রমের যোগান পর্যাপ্ত নয় এই 10 টাকা মজুরিতে। আবার যখন কি হচ্ছে, 10 টাকা থেকে বেড়ে যখন শ্রমের মজুরি 20 একক হচ্ছে, আচ্ছা 20 এককটা আমরা পরে আসি, আমরা 30 এককে যাই। যখন 30 টাকা মজুরি, 30 একক যখন মজুরি হয়, তখন শ্রমের চাহিদা পক্ষে শ্রমের যোগান বেশি, তাই না? শ্রমের চাহিদা পক্ষে শ্রমের যোগান বেশি, যেখানে শ্রমের চাহিদা হচ্ছে 15 একক, 5 একক, আর শ্রমের যোগান হচ্ছে 15 একক 30 টাকা মজুরিতে, তাহলে এখনো ভারসাম্য অর্জন হচ্ছে না। কিন্তু যখন মজুরি যখন 20 টাকা হয়, তখন শ্রমের চাহিদাও 10 একক, শ্রমের যোগানও 10 একক, তাই না? ফলে এই যে 10 একক, এই যে শ্রমের মজুরি যখন 20 টাকা, তখন এটা ডিএল অর্থাৎ শ্রমের চাহিদা এবং এসএল শ্রমের যোগান পরস্পর ই বিন্দুতে সেট করে, অর্থাৎ এই চাহিদাও 10 একক, শ্রমের চাহিদাও 10 একক, শ্রমের যোগানও 10 একক, অর্থাৎ 20 টাকা মজুরিতে কি হয়, একটা ভারসাম্য মজুরি স্থির হয়। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? ওকে, তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের ঘ নাম্বার প্রশ্নে। আমাদের ঘ নাম্বার প্রশ্নে কি রয়েছে? শ্রমের চাহিদা প্রতি ক্ষেত্রে 10 একক বৃদ্ধি পেলে ভারসাম্য কি পরিবর্তন হবে? উদ্দীপকের আলোক ব্যাখ্যা করো। অর্থাৎ শ্রমের চাহিদা প্রতি ক্ষেত্রে যদি 10 একক বৃদ্ধি পায়, ভারসাম্যের ক্ষেত্রে কি পরিবর্তন হবে? এখন শ্রমের চাহিদা এখানে 15 যোগ 10, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 10 একক বৃদ্ধি করা হলে, তাহলে শ্রমের চাহিদা এখানে কত হবে? 25 হবে, অর্থাৎ 10 টাকা মজুরিতে শ্রমের চাহিদা হবে 25, তাই না? আর এটা শুধু মজুরির সঙ্গে চাহিদার একটা রিলেশন, অর্থাৎ 20 টাকা মজুরি হলে এখানে হবে 20 শ্রমের চাহিদা, আর 30 টাকা মজুরিতে হবে 15, তাই না? এখন দেখো 15 টাকা যদি শ্রমের চাহিদা হয়, তাহলে শ্রমের যোগান এখানে 15 একক, অর্থাৎ 30 টাকা মজুরিতে এসে কি হবে? ভারসাম্য স্থাপন হবে,
আমি কি বুঝাতে পেরেছি? দেখো সবগুলো যদি 10 টাকা 10 একক করে বাড়ানো হয় তাহলে 25, 20 আর এখানে হবে 15। শ্রমের যোগান এখানে স্থির থাকবে, জাস্ট শ্রমের চাহিদাটা বাড়াবে, তাই না? তাহলে 30 টাকা মজুরিতে এখানে চাহিদা এবং যোগান সমান হবে এই ভারসাম্য মজুরি 30। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের চিত্রে। দেখো, আচ্ছা, চিত্রে দেখা যায় যে শ্রমের চাহিদা প্রতি ক্ষেত্রে 10 একক যদি আমরা বৃদ্ধি করি তাহলে কি হবে? তাহলে শ্রমের চাহিদা হবে কত? আগের যে চিত্রটা যেটা ছিল আমাদের 20 টাকা মজুরিতে চাহিদা এবং যোগান 10 একক, তাই না? কিন্তু এখন যখন প্রত্যেক ক্ষেত্রে 10 একক করে বাড়ানো হচ্ছে তখন একটু চেঞ্জ হচ্ছে, তাই না? শ্রমের চাহিদার ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, শ্রমের চাহিদাটা উপর দিকে চলে যাচ্ছে, তাই না? অর্থাৎ যখন মজুরি যখন 10 টাকা তখন শ্রমের চাহিদা কত? শ্রমের চাহিদা কত ছিল? শ্রমের চাহিদা হবে 25 একক আর শ্রমের যোগান হবে 5 একক, তাই না? শ্রমের চাহিদা হবে 25 আর শ্রমের যোগান হবে 5, তাই না? 10 টাকা মজুরিতে শ্রমের চাহিদা 25 একক, এই যে দেখো, এবং শ্রমের যোগান এস এল অর্থাৎ 5 একক। এটা হলো ডিএল, এখানে হলো এস এল 10 টাকা মজুরিতে। তাহলে এখানে কিন্তু কোনো ডিএল আর এস এল সংস্পর্শ করেনি, কাজে এটা অসীম, এটা এখানে কোনো ভারসাম্য স্থাপন হয়নি। আবার যখন শ্রমের 10 একক থেকে 20 একক মজুরি 10 টাকা থেকে 20 টাকা হবে তখন শ্রমের চাহিদা কত হচ্ছে? শ্রমের চাহিদা হচ্ছে 20 একক এবং যোগান হচ্ছে 10 একক, ঠিক আছে? অর্থাৎ শ্রমের চাহিদা হচ্ছে 20 একক, এই যে 20 একক, আর যোগান হচ্ছে এস এল মজুরিতে 10 একক, এই যে 10 একক। আচ্ছা, এরপরে যখন মজুরি বেড়ে 30 টাকা হয়ে যায়, 30 টাকা মজুরিতে শ্রমের চাহিদা হচ্ছে 15 একক, 5 আর 2 10, 15 একক, আর শ্রমের যোগান হচ্ছে 15 একক, যেটা 15-15 ই বিন্দুতে সেট করে। তাহলে 30 টাকা মজুরিতে এখানে ভারসাম্য স্থাপন হয়, ঠিক আছে? অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম? এখানে চাহিদা এবং যদি চাহিদার স্থানান্তর করা হয়, প্রত্যেক ক্ষেত্রে 10 করে বাড়ানো হয়, তাহলে সে পূর্বের ভারসাম্য অবস্থায় থাকে না, ফলে আগের যে ভারসাম্য মজুরি 10 একক এবং পূর্বের ভারসাম্য অবস্থায় না থেকে সে একটা নতুন ভারসাম্য মান গ্রহণ করে, ভারসাম্য মজুরি গ্রহণ করে, যেটা হলো 30 টাকা। অর্থাৎ 30 টাকা মজুরিতে সে নতুন ভারসাম্য চলে যায়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দুইটা সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম, এটা সেটার সমাধান করার উত্তর করার চেষ্টা করলাম, ঠিক আছে? আমি তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে তোমরা সবাই বাসায় মনোযোগ দিয়ে এই জিনিসগুলো চর্চা করবে, ঠিক আছে? ওকে, তো ভালো থাকো, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং শীতকাল চলে এসেছে, বরাবরের মতোই বলবো তোমরা সবাই সাবধানে থাকবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে নিজে ভালো থাকবে এবং অপরকে, তোমার পরিবারের সদস্য সকলকে ভালো রাখার চেষ্টা করবে। ওকে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।